This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ঠোঁটকাটা শুরুতেই আপনাদের শোনাবে একটা চমকে দেওয়ার মতো খবর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই আমাদের চমকে দেন, কিন্তু তিনি আজকে নিজে চমকে যাচ্ছেন। এই রকম খুব একটা দেখা যায় না, শোনা যায় না। আজ ঠিক এটাই হয়েছে। আজ চমকে গেলেন ভার্চুয়াল পুজো উদ্বোধনে গঙ্গারামপুরের একটা ক্লাবের নাম শুনে। জ্বলন্ত অগ্নিসংঘ এবং পল্লী পাঠাগার, গঙ্গারামপুর। জ্বলন্ত অগ্নিসংঘ, জ্বলন্ত নামটা কেন? জ্বলন্ত অগ্নিসংঘ এবং পল্লী পাঠাগার, গঙ্গারামপুর। জ্বলন্ত অগ্নিসংঘ, জ্বলন্ত নামটা কেন? ক্লাবের নাম জ্বলন্ত অগ্নিসংঘ শুনেই চমকে গেলেন মুখ্যমন্ত্রী। তার মনে কৌতূহল জাগলো, প্রশ্ন জেগেছে জ্বলন্ত নামটা কেন, এই রকম অ্যাডজেক্টিভ কেন? দুনিয়াকে চমকে দিয়েছে ভারতও, চমকে দিয়েছে রাতের আকাশে আগুন ছুড়ে। সুকুমার রায় হযবরলয় লিখেছিলেন, ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠল, মুশকিল কি আবার? ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস। এটাও অনেকটা সেই রকম। ছিল রেলগাড়ি, সেটাই হয়ে গেল অগ্নি প্রাইম ব্যালিস্টিক মিসাইলের লঞ্চার। আগে কখনো দেখেননি, আমাদের দেশে তো দেখেনি। অগ্নি প্রাইম মূলত নেক্সট জেনারেশন ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রকে চলমান লঞ্চিং ব্যবস্থার মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। এই ক্ষেপণাস্ত্রটিকে ট্রেন থেকে উৎক্ষেপণ করা হয়েছে, যেটিকে সামরিক পরিভাষায় বলা হয় রেল বেসড মোবাইল লঞ্চার সিস্টেম। এই প্রথম কোনো ট্রেনের সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে জুড়ে দেওয়া হলো, আবার বলছি আমাদের দেশে, ভারতে। ফলে রেল লাইন দিয়ে যে কোনো জায়গায় এই লঞ্চিং ব্যবস্থাকে নিয়ে যাওয়া যাবে। ফলে দেশের যে সমস্ত জায়গায় রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে, আলাদা করে বলার দরকার নেই ভারতের রেল কানেক্টিভিটি কীরকম বিশাল। গোটা দেশে রেল রয়েছে, দুর্গম জায়গাতেও রয়েছে, সমভূমিতে তো রয়েইছে। সেই সব জায়গা থেকে অনায়াসে শত্রুপক্ষকে নিশানা বানাতে পারবে এই আধুনিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। একটি পণ্যবাহী ট্রেনের বগির মতোই দেখতে উৎক্ষেপণ ব্যবস্থাকে রেল ইঞ্জিনের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই বাইরে থেকে বোঝা সম্ভব নয় যেটি একটি ক্ষেপণাস্ত্র। উৎক্ষেপণ ব্যবস্থা এর সঙ্গে জুড়ে রয়েছে। দেখে আপনার মনে হতেই পারে তো এ তো একটা ট্রেন, বেশি কথা কি, সাধারণ পণ্যবাহী ট্রেনের মতো মনে হতে পারে। সব থেকে বড় খবরটা কি জানেন? সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয়েছে গত রাতে ওড়িশার চাঁদিপুর থেকে। রেঞ্জ জানি 2000 কিলোমিটার, এন্ড তার সঙ্গে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এটাকে কন্ট্রোল করে। এটা লঞ্চও করেছে এসএফসি উইথ ডিআরডিও, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। আমরা জানি এসএফসি কি করে, এসএফসির কি কাজ, এবং এই অগ্নি প্রাইম এসএফসি যদি তার হাতে চলে আসে, ইট ইজ এ হিউজ পোটেন্ট ওয়েপন ভারতবর্ষের জন্য। ইতিমধ্যে আমার মনে হয় যে এয়ার ডিফেন্স সিস্টেম আরো স্ট্রেংথ পারল। পাকিস্তানের যে কোনো জায়গায়, আফগানিস্তান অব্দি পৌঁছে যেতে পারে 2000 কিলোমিটারের রেঞ্জ, এবং ইট ক্যান ক্যারি নিউক্লিয়ার ওয়ারহেড। আমি এটা বলতে চাইছিলাম না যেহেতু স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড, কিন্তু পাকিস্তানের জন্য কিছু কথা সবার সামনে বলতে বাধ্য করে। এর আগে ট্রেনে ফিট করা মোবাইল লঞ্চার থেকে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে কোন কোন দেশ? শুধু রাশিয়া করেছে, চীন করেছে এবং নর্থ কোরিয়া করেছে, মানে উত্তর কোরিয়া। আমেরিকা এই পরীক্ষা করলেও সেটা স্বীকার করে না। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারত।
এবার বৈশিষ্ট্যগুলো বলি। পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি প্রাইম, নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে পারে এবং দক্ষ। এর পাল্লা হচ্ছে 2000 কিলোমিটার, অর্থাৎ এর যে পাল্লা 2000 কিলোমিটার, তার মধ্যে কে কে পড়ে যাচ্ছে? পাকিস্তান পড়ে যাচ্ছে, আফগানিস্তান পড়ে যাচ্ছে, চীন তো পড়ছেই। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার পোস্টে লিখেছেন, ভারত রেল নির্ভর মোবাইল লঞ্চার থেকে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম পরবর্তী প্রজন্মের, অর্থাৎ নেক্সট জেনারেশন ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। এই ক্ষেপণাস্ত্রে রয়েছে একাধিক আধুনিক বৈশিষ্ট্য। বিশেষভাবে নকশা করা এই রেল বেসড মোবাইল লঞ্চার সহজেই নেটওয়ার্ক জুড়ে চলতে পারে এবং অল্প সময়ের মধ্যেই গোপনে উৎক্ষেপণ সম্ভব করে তুলতে পারে। ডিআরডিও, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন। এই সাফল্যে ভারত এলিট ক্লাবের সদস্য পদ অর্জন করল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণীতল। ঊর্ধ্ব গগনে ভারতের প্রতিরক্ষার মাদল বাজার ছবি এবং সেই গরিমা আপনাদের এতক্ষণ দেখালাম এবং শোনালাম। আর ধরণীতলে কি অবস্থা? বোধনের আগে আন্দোলন। একদিকে যখন ঢাকায় কাঠি পড়ছে, তখন কিন্তু চাকরি প্রার্থীদের বা চাকরি হারাদের স্লোগান শোনা যাচ্ছে। করুণাময়ীতে আজকে 3টে পক্ষ এসছে। প্রথম পক্ষ মাদ্রাসা। আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সপ্তম এসএলএসটির চাকরি প্রার্থী। আমাদের মূল দাবি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম টু দ্বাদশ, এখানে 17টি সাবজেক্টের প্যানেল দিয়েছে কমিশন, আর 19টি সাবজেক্টের প্যানেল এখনো দেয়নি এবং বারবার আমরা কমিশনে গেলে আমাদেরকে বাহানা দেখাচ্ছে। এত মাস ধরে রেজাল্ট আটকে রাখার কারণ কি, এটা আমরা জানতে চাইবো। নবম টু দ্বাদশে কোনো আইনি জটিলতা নেই এবং কোনো স্টে অর্ডারও নেই, তা সত্ত্বেও আটকে রাখছে। প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি যে টেট এবং মেন পরীক্ষা নেওয়া হয়েছিল, সেখানে কিছু আইনি জটিলতা থাকার জন্য তাদের রেজাল্ট প্রকাশ করা যাচ্ছে না। আমরা চাইবো যে কমিশন যেন এই জটিলতা দ্রুত কাটিয়ে ওঠে এবং রেজাল্ট প্রকাশ করে। আমাদের দাবিগুলো না মানে সরকার বা কমিশন, তাহলে আমাদের পরবর্তীতে পদক্ষেপ হচ্ছে আমরা নবান্ন ঘেরাও করব। দ্বিতীয় পক্ষ যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিল, তারা 2025 অর্থাৎ সদ্য সমাপ্ত যে পরীক্ষা, সেই পরীক্ষায় যারা নতুন পরীক্ষা দিলেন অর্থাৎ ফ্রেশার, আজকে তারা রাস্তায় নেমেছেন। এই মুহূর্তে তারা বিকাশ ভবনের দিকে ক্রমশ এগিয়ে চলেছেন। সরকার আমাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এখানে 26,000-এর পরীক্ষা চাকরি বাতিল হয়েছে, সেইখানে 35,000 ভ্যাকেন্সি। দীর্ঘ 10 বছরে কোনো ভ্যাকেন্সি বাড়েনি, দীর্ঘ 10 বছরে কোনো এসএলএসটির পরীক্ষা হয়নি। ফলে আমাদের 1 লক্ষ সিট বৃদ্ধি করতে হবে। আমাদের সাথে অসহযোগিতা করছে পুলিশ আমাদের সাথে অসহযোগিতা করছে। এই মুহূর্তে ধস্তাধস্তির ছবিটা তুলে ধরার চেষ্টা করবো। যে দেখা যাচ্ছে করুণাময়ী থেকে যে মিছিল শুরু হয়েছিল এসএলএসটি 2025, যারা নতুন পরীক্ষা দিলেন ফ্রেশার, তারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং বিকাশ ভবনের কিছুটা আগেই তাদেরকে আটকে দিল পুলিশ। ইমেল করেছি, সমস্ত পারমিশন নিয়েছি, তা সত্ত্বেও আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন করছি আমরা, আমাদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে পেন আর পেপার। 10 বছর পরীক্ষা হয়নি আমাদের, আমরা তো সিট সংখ্যা বাড়াতে চাইছি, তাহলে আমরা তো শান্তিপূর্ণভাবেই এসেছি, তাহলে এরকম কেন আমাদের সাথে করা হচ্ছে? এই সরকারের আমলে একটা রিক্রুটমেন্ট হয়েছে 2016 সালে, তবুও সেটা বাতিল হয়েছে। 14 বছর ধরে যা আপডেট ভ্যাকান্সি আছে, সমস্ত ভ্যাকান্সিতে আমাদের নিয়োগ চাই। আমাদের 2016 শিক্ষকদের সঙ্গে কোনো সমস্যা নেই, তাদেরকে সরকার আলাদাভাবে নিয়োগ করে দেয়, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ফ্রেশারদের সঙ্গে 10 নাম্বার এক্সট্রা আলাদাভাবে দেওয়া যাবে না। দীর্ঘ 14 বছর কোনো ভ্যাকেন্সি নেই, ন্যূনতম 1 লক্ষ ভ্যাকেন্সি আপডেট চাই আমরা চাইছি শান্তিপূর্ণভাবে সরকারের কাছে আমাদের দাবিটা প্রেজেন্ট করতে। তাহলে কি সরকার নিজে থেকেই চাইছে আমরা হিংস্র হয়ে উঠি? আমরা তো কেউ চোর ডাকাত নই, আমরা কোনো উচ্ছৃঙ্খলভাবে কোনো আচরণ করছি না। ধরুন একটা টিচার 32 পেল, তার 10 নম্বর তো এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে, সেই 10 নম্বরে তো আমরা পিছিয়ে যাচ্ছি। ফ্রেশার থেকে আলটিমেটলি চাকরি পাবে? আজকে 2012 সালের পর 2016 সালের পরীক্ষাটা অযোগ্যতার নিরিখে পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায়, তাহলে ভেবে দেখুন দীর্ঘ 14 বছর
হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি চলে গিয়েছে সেই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা যারা বেতন পাচ্ছেন না, যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছে, নতুন করে পরীক্ষায় বসতে হবে তারা। আমাদের জন্য তো কোনো ব্যবস্থা কিছু নেওয়াই হলো না, এমনকি কোর্টের অর্ডার তো মানছেন না, যে অযোগ্য লিস্ট পাবলিশ করা হবে, সুপ্রিম কোর্টের অর্ডার সেটা পর্যন্ত এখনো অযোগ্য লিস্ট আমাদের বেরোয়নি। পুজোর সময় জামা কাপড় তো দূরের কথা, কিছু যে ভালো মানে খাবে সেটারও ব্যবস্থা নেই। তো এটা বিশাল একটা অভিযান চলছে আমাদের। আজ পুজোয় সারা বাংলা মাতছে, আমরা রাস্তায় নেমেছি, তার কারণ হচ্ছে বাংলা পুজোয় মাতলে আমরা মাততে পারছি না। 7 মাস ধরে আমাদের বেতন নেই, যোগ্য হয়েও আমাদের বেতন নেই। মুখ্যমন্ত্রীর মুখে অযোগ্যদের কথা বারবার শোনা গেলেও যোগ্যদের হয়ে একটা কথা উনি বলেননি। পুজো শুরু হয়ে গিয়েছে, উদ্বোধন হয়ে গিয়েছে, মানুষজন যাচ্ছেন, ঠাকুর দেখছেন, আর সেখানে এই চাকরি হারারা যারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী, যারা স্কুলে ঘন্টা বাজানো থেকে শুরু করে স্কুল পরিচালনার সব কাজ করেন, তারা কিন্তু আজকে রাস্তায়। মরেই তো গেছে, এমনিতে আমাদের পরিবারও শেষ হয়ে গেছে। আর মুখ্যমন্ত্রী প্রতিবারই বলে গেছেন যে যোগ্যদের চাকরি একটাও যাবে না। আজকে চাকরিও গেল, বেতনও বাঁধলো, ভাতও বাঁধলো। তাহলে আমাদের মেরে দিন, একবারে মেরে দিয়ে একবার করে দিয়ে আপনার স্বস্তি হন। আমাদের জীবন্ত লাশের উপর দিয়ে মুখ্যমন্ত্রীকে পিঠে কাটতে বলুন, পিঠে কাটতে বলুন, প্যানেলে প্যানেলে ওনাকে কেউ কারেন্টে বলে দেয় তার চাকরি ছুটছে। আর আমরা 30টা বছর যোগ্যতার সঙ্গে চাকরি পড়াশোনা করে চাকরি পেয়েছি, অথচ আমাদের বেতন বন্ধ। ফের অমিত শাহের কলকাতা সফরের সূচিতে বদল। তিনি কলকাতা আসছেন বটে, কিন্তু পুজো উদ্বোধনের সূচিতে বদল এসছে। সূচি থেকে বাদ পড়ল দক্ষিণ কলকাতার সেবক সংঘ সূত্রের খবর। আজ রাত 10:50 কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কাল প্রথমে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন অমিত শাহ, এরপর যাবেন কালীঘাট মন্দিরে, সেখান থেকে সল্ট লেকের EZCC, সেখানে পুজো উদ্বোধনের পর শটান চলে যাবেন বিমানবন্দরে। এমনটাই নতুন শিডিউল অনুযায়ী স্থির হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি আমার সতীর্থ প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, কেন এই বদলটা করা হলো? দেখো, বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বেশ কিছু জরুরি কাজ পড়ে গেছে এবং সেই কারণেই এই কর্মসূচির বদল করা হয়েছে এবং সে কারণেই কাটছাট করা হয়েছে এবং তাই তিনি লাঞ্চ না করেই তিনি চলে যাবেন এরকমটাই জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি, নতুন সূচি অনুসারে সকাল 10:30 নাগাদ তিনি সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছাবেন। সেখান থেকে 11:15 কালীঘাট মন্দির এবং কালীঘাট মন্দির থেকে EZCC-তে পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের যে পুজো হচ্ছে, যারা পুজোর আয়োজন করেছেন বিজেপির কর্মকর্তারা, সেই 11:45 তিনি EZCC-তে যাবেন এবং সেখান থেকে উদ্বোধন সেরে সরাসরি কলকাতা বিমানবন্দরে যাবেন এবং তারপর তিনি দিল্লি ফিরে যাবেন। কিন্তু গতকাল আমরা দেখেছিলাম যে কুণাল ঘোষ তিনি একটা কথা বারংবার বলছিলেন যে দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজোয় লোকজন হবে না এবং সেই কারণেই তিনি যাচ্ছেন না। যদিও আজ সকালে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি জানিয়েছিলেন দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার দুটি পুজোতে তিনি থাকছেন, কিন্তু শেষ পর্যন্ত গতকালে কুণাল ঘোষের বক্তব্যই কিন্তু মান্যতা পেল অন্তত সূচি অনুযায়ী। যদিও বিজেপি তাকে গুরুত্ব দিতে নারাজ, তাদের বক্তব্য একেবারেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে তার বেশ কিছু জরুরি কাজ করার জন্যই এই বদল বারংবার করতে হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ প্রদীপ্ত। ভিভিআইপির কর্মসূচিতে কখন কি বদল আসে তা আগে থেকে কারো পক্ষেই বলা সম্ভব নয়। এই বদলের গূঢ় কারণ কি নিশ্চয়ই পরে জানা যাবে এবং বিজেপি সেটা অবশ্যই ভালো জানে। দেখুন, আশঙ্কাই সত্যি হলো, পুজোয় কিছুতেই দুর্যোগ পিছু ছাড়ছে না। আবার বৃষ্টি। আজ চতুর্থীর সন্ধ্যাতেও কলকাতায় ঝেঁপে বৃষ্টি এলো, কমলা সতর্কতা জারি, দুর্ভোগ চরমে, ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এবার পুজোয় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখনো পর্যন্ত শুধু পঞ্চমীতে ভারী বৃষ্টির সতর্কবার্তা হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে, কিন্তু এই যে বৃষ্টির জোর দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় যে বৃষ্টির যে বেগ দেখতে পাচ্ছি, যা বৃষ্টির যেমন হাবভাব, তাতে একেই বলা হয় ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারে বৃষ্টি পড়ছে কলকাতায়, ফলে অনেকেরই পুজো দেখা আপাতত মাটি। দুর্গাপুজোর আগে যাত্রী চাপ সামলাতে বড় পদক্ষেপ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নতুন প্রবেশদ্বারের উদ্বোধন করা হলো। প্রফুল্ল দ্বার খুলে দেওয়ার ফলে মূল গেট এবং মেন লাইনের প্ল্যাটফর্মে চাপ কমবে। 1 নম্বর গেটের কাছে 9টি নতুন টিকিট কাউন্টারও চালু করা হয়েছে। তার সঙ্গেই থাকছে QR কোড ব্যবহার করে টিকিট বুকিংয়ের সুবিধা। পুজোর 5 দিন শিয়ালদা উত্তর এবং দক্ষিণ শাখায়
31টি বিশেষ ট্রেন চালানো হবে। আড়িয়াদহের ত্রাস, জয়ন্ত সিংকে আপাতত জেলেই থাকতে হচ্ছে। জামিন পেল না জয়ন্ত সিং। মায়ের শারীরিক অসুস্থতার ভিত্তিতে জামিনের আবেদন করেছিল জয়ন্ত। মেডিকেল গ্রাউন্ডে জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। লিগ্যাল পয়েন্টে শুনানির পর জয়ন্ত সিংয়ের জামিনের আবেদন বিচার করবে আদালত। পরে শুনানি 31শে অক্টোবর।